ডিরেক্টর ছিল নাকি ডিরেক্টর হিসেবে কিন্তু খেয়াল রাখতে হবে সর্বশেষ যে পেজটা এটা আমরা কখনোই কি করতে পারবো না, ডিলিট করতে পারবো না। ওকে, তাহলে এখন আমরা যদি চলে আসি তাহলে আমরা যখন আর্টবোর্ড চলে থাকবো তখন কিন্তু আমাদের কোনো অবজেক্টের কোনো কাজ আমরা করতে পারবো না। ঠিক আছে, সব কাজ কোথায় হবে? আর্টবোর্ডের মধ্যে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসবো আবার মুভফিলে। যখনই মুভফিলে আসি তখন দেখেন এখানে আমাদের যে লিঙ্কটা নিয়েছি এটা অবশ্য আমাদের একটা ক্লিয়ার করা দরকার নেই আছে। এখন তো আমরা যখন ডেটটা নতুন করে নিয়েছেন বা ডেটটা বাদ দিবেন তাহলে যখন আপনি লিয়ারগুলো আছে মুভফিলে আছে এটা কি মুভফিল কিন্তু এখানে এসে নাম হয়ে গেছে সিলেকশন। ওকে, এখন দেখেন এখানে কি আছে ডকুমেন্ট সেটা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন ক্লিক কত দেওয়া আছে 25 এটা কত করে দিলাম 0 ওখানে ক্লিক করলাম ক্লিকটা চলে গেছে না। আবার যদি ক্লিক না থাকে ভুল করে নিতে মনে নেই তাহলে আবার কি করবেন ডকুমেন্ট সেটআপে যাবেন তখন 0 ছিল আবার যদি এখানে পেজটা ক্লিক করেন কি হবে আবার 24 চলে আসবে না। তাহলে আমরা ক্লিকটা যদি ভুল করে না নিয়ে ফেলি আমরা এখান থেকে কি নিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম লিঙ্কটাকে অফ করে দিলাম। প্রথম হচ্ছে আমাদের যে টুল এর নাম কি সিলেকশন টুল। এরপরে যে টুলটা এর নাম কি গ্রেড সিলেকশন টুল। এখন আমাদের ফটোশপে যেমন প্রত্যেকটা টুলের মধ্যে গ্রুপ ছিল আপনি কি করেন তাহলে আমাদের এখানে অনেকগুলো সিঙ্গেল টুল আছে তাই না। তাহলে প্রথম টুলটার নাম সিলেকশন টুল, তারপর টুল নাম কি ডিরেক্ট সিলেকশন টুল। এখন সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে ডিরেক্টলি সিলেক্ট করা। যেমন আমি যদি বলি লেটস সি তারপরে আপনারা সবাই না এইখানে যারা আছে এখন যদি ডিরেক্টলি যদি বলি অমি তারপরে কি শুধু অমির কথা বলা হচ্ছে না। এখানে আমরা যখন একটা শীট নিই তার মানে কি টোটাল একটা শীট বা টোটাল একটা এরিয়া। এখন এখানে কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল বার থেকে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার প্রপার্টিজ থেকেও কি চেঞ্জ করতে পারবো। সেম মানে ফটোশপে যা করেছি হুবহু এক। ওকে, এখন সিলেকশন আর গ্রেড সিলেকশন এই দুটার মধ্যে পার্থক্য কি আর এখানে লেয়ারে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমাদের ফটোশপের প্রত্যেকটা কাজের জন্য নতুন একটা লেয়ার তৈরি হতো না, আর এখানে নতুন লেয়ার হয় না, নতুন সাব লেয়ার হয়। এটা কি হয় দেখ আমার এটা হচ্ছে এক নাম্বার লেয়ার না। দেখ এরপর যদি এররে ক্লিক করি এবং একটা রেক্ট্যাঙ্গেলের জন্য কি একটা সাব লেয়ার হয়েছে না, যেটা হচ্ছে মানে আমার লেয়ারের মধ্যে আমরা এটা কি লেয়ার। এখন আমি চাইলে এখানে দেখেন এই নিউতে ক্লিক করলে কি নতুন আরেকটা লেয়ার পাচ্ছি, এটা লেয়ার 2। যদি আমি মনে করি যে এর ভিতর আরেকটা শেপ ড্র করব বলুন দেখি একটা সাব লেয়ার হয়েছে না। যখন আবার এই লেয়ারটাকে ধরে আছি খেয়াল করুন এই লেয়ারটাকে ধরছি এখন শেপ ড্র করি তাহলে দেখেন এর মধ্যে শেপ বাড়তেছে না। আপনি যখন যে লেয়ার ধরে থাকবেন নতুন নতুন সাব লেয়ার কোথায় হবে সেই লেয়ারের আন্ডারে। ওকে, দেন ডিলিট করার জন্য সেম কিবোর্ড থেকে কি বাটন তবে খেয়াল রাখবেন যে আপনার শেপ ড্র করার শেষ আপনি চলে যাবেন কোথায় সিলেকশন টুলে। ফটোশপে যেমনটা ছিল আমাদের কাজ শেষ আমরা চলে যাব কোন টুলে সিলেকশন টুলে। তবে এখানে খেয়াল করেন আপনি যদি টোটাল লেয়ারকে ধরে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার কি ধরেন এই লেয়ারকে ধরলেন ডিলিট করে দিলেন তাহলে অটোমেটিক ওর মধ্যে যতগুলো সাব লেয়ার থাকবে সব কি একবারে চলে যাবে না। এখানে যে সাব লেয়ার গুলো হচ্ছে এটা একটা সাব লেয়ার একটা শেপের জন্য একটা সাব লেয়ার তাই না। এখন এই শেপের মধ্যে দেখেন অনেকগুলো পয়েন্ট আছে নাকি। যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই এখানে স্পষ্ট দেখতে পারবো পয়েন্ট গুলো দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট আবার ভিতরে আবার কি একটা পয়েন্ট আছে না। তার মানে আমরা যখন সিলেকশন টুলে আছি তার মানে এই চারটা পয়েন্ট একই সাথে কাজ করবে। যখন ডিরেক্ট সিলেকশন আছে এর মানে কি আপনি চারটা পয়েন্টে মানে সবাই একসাথেও আছে আবার চাইলে একে ডিরেক্ট ভাবে একটা ক্লিক করতে পারবেন টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি এই পয়েন্টটাকে টার্গেট করতে চাই তাহলে আমার এইটাকে কি করতে হবে একটা ক্লিক করতে হবে তাহলে এটা টার্গেট বা এটা সিলেক্ট হয়ে গেছে না।
বাকিগুলো কি হয়ে গেছে দেখেন তো, সাদা হয়ে গেছে। আর এটা একটু কালার আছে না, আমি বাইরে ক্লিক করলাম, সবগুলো এখন কি ব্লু টাইপের আছে না, আমি কালারটা একটু চেঞ্জ করে এখানে ইয়েলো দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন সবগুলোর মধ্যে কি কালার, ব্লু টাইপের কালার আছে নাকি? কিন্তু যখনই একটাতে ক্লিক করতেছি তখন দেখেন একটা ব্লু আছে, বাকিগুলো সব সাদা হয়ে গেছে। তার মানে এখন একটাই সিলেক্টেড আছে। এখন যদি আমি এটার উপরে মাউসের বাটন প্রেস করে বড় করে দাম দেখেন কি হচ্ছে, তাহলে হচ্ছে এটাকে যদি মানে নিচের দিকে নিয়ে আসি, ডাউন ছোট হচ্ছে না, তাহলে এটা হচ্ছে গেল কি বাহিরের কর্নার। এখন যদি আপনি মনে করেন যে বাস বাহিরের কর্নারটা ভিতরের এই পয়েন্টটাকে ধরবো, তাহলে এইটাকে ধরেন, এটাকে ধরে টান দিতে হবে যে এই সাইডটা কি হচ্ছে রাউন্ড হয়ে যাচ্ছে না। তার মানে আপনি চাইলে এইটাকে ধরলে চারকোনা ভাবে মডিফাই হবে, আর এটাকে ধরলে রাউন্ড হবে। ওকে, এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি একটাকে ধরবো না, দুইটাকে ধরবো, কয়টাকে? তাহলে আপনি এইটাকে ধরলেন, ধরার পরে সেকেন্ডটা ক্লিক করার জন্য আমাদের একাধিক অবজেক্ট বা লেয়ারকে ধরার জন্য কমান্ড কি ছিল? কন্ট্রোল। কিন্তু এখানে কি চেঞ্জ, এখানে হচ্ছে শিফট। এখানে কি শিফট ধরে আপনি যদি ক্লিক করেন, প্রথমটা তো অলরেডি সিলেক্টেড আছে তাই না? শিফট ধরে আমি এখন কোনটাতে ক্লিক করব? সেকেন্ডটা, তাহলে এটা সিলেক্টেড হচ্ছে না। এখন যদি আমি এটাকে এদিকে টান দিই, দেখেন এটার সাথে কি হচ্ছে, নিচেরটা বাড়তেছে না। তাহলে যদি আমি এটাকে ধরি আর শিফট দিয়ে এটাকে ধরি, এখন যদি এটা ধরে ধাক্কা দিই তাহলে কি হচ্ছে, দুইটাই যাচ্ছে না। এন্ড সেম ভাবে যদি আমি এইটা রাউন্ড থেকে ধরি আর শিফট দিয়ে আবার কি এইটা রাউন্ড থেকে ধরি, এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আবার এই দুটো সাইড কিন্তু শো করতেছে, এই দুটো ক্যান্সেল করে শো করে। তাহলে আপনি কি করেন, আগে হচ্ছে এখানে একটা ক্লিক করেন শিফট দিয়ে, তাহলে দেখেন এটাও শো করছে না। তাহলে আপনি হচ্ছে এখান থেকে আবার শিফট দিয়ে কাকে ধরেন, এটাতে ক্লিক করেন। তার মানে যদি শো না করে ভিতরের পয়েন্টটা, তাহলে শিফট দিয়ে আগে কাকে ক্লিক করবেন, কর্নারের মেইন পয়েন্টটাকে। তাহলে এটাতে ক্লিক করলে কি হবে, আমি শিফট দিয়ে কেন ক্লিক করতেছি, কারণ আমার এই দুটো অলরেডি সিলেক্ট করা আছে না। যদি আমরা শিফট ছাড়া যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, বাকিগুলো সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একের অধিক লেয়ারকে ধরার জন্য অবশ্যই কি করা লাগবে, শিফট ধরে। আর যদি শিফট না ধরে টান দেন তার মানে ওই একসাথে কি হবে, সবগুলো রাউন্ড হচ্ছে না। তার মানে ইন্ডিভিজুয়াল একটাকে সিলেক্ট করে নিলে শুধুমাত্র একটাকে আপনি কি রাউন্ড বানাইতে পারতেছেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি শেপ গেল, রেক্ট্যাঙ্গুলার তাই না? আমি কিন্তু সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন এই দুটোর কাজই করতেছিলাম। এখন আসলে এখানে ইলিপস তো আমরা ড্র করতে পারি নাকি, আর রাউন্ড এন্ড রেক্ট্যাঙ্গেল আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা এখানে রেক্ট্যাঙ্গেল থেকে কি বানাইতে পারি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল বানাইতে পারি না। এরপর হচ্ছে ইলিপস, এটা কি সার্কেল, শিফট ধরে ড্র করলে একদম কি আকারে আসবে। এখন এখানে চেঞ্জ আছে পলিগন আর স্টার। পলিগন হচ্ছে কয়টা কোণ বিশিষ্ট, এখন যদি আমরা কিবোর্ড থেকে আপ এর ছিল সবাই, কিবোর্ডের যে চারকোনা দিকে যে সিম্বল আছে না, এটা উপরে যাবে, এটা যদি প্রেস করে দেখেন কর্নার বাড়তেছে না, আর ডাউনে প্রেস করে কর্নার কমতে কমতে কি চলে আসলো, ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে আমাদের প্রয়োজন হলো এটাকে আপ এবং ডাউন। ওকে, সেম ভাবে স্টার আপনি যখন ড্র করবেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি কিন্তু মাউস লেফট বাটন ছাড়ি নাই, ছাড়ছি এই অবস্থায় আপ ডাউন প্রেস করতে হবে, ঠিক আছে? বাড়াইতে হলে আপ, কমাইতে হলে ডাউন। যদি বেশি ধরে রাখেন তাহলে দেখেন আস্তে আস্তে কি হয়ে যাবে, অনেক সুন্দর গোলাকার হয়ে যাবে, একদম দেখেন সুন্দর মতো ইফেক্ট হয়ে গেছে না। ওকে, এখন যদি আমরা দ্বিতীয়বার ড্র করতে যাই তার মানে কি সূর্যের মতোই হবে, তাহলে আপনার এখানে ম্যানুয়ালি কি করে নিতে হবে, ডাউন প্রেস করে কমায় নিতে হবে, তারপরে ড্র করবেন। ওকে, তাহলে এখন ডাউন প্রেস করে কমানো ছাড়া কি আমরা কমাইতে বাড়াইতে পারি কিনা, হ্যাঁ? তাহলে আমরা যখনই এই শেপটা ড্র করার সময় মাউস লেফট বাটন ক্লিক করব, কিসে মানে ড্র্যাগ করে ড্র করতেছে না, ড্র্যাগ না করে জাস্ট একটা ক্লিক করব এখানে। তাহলে আমাদের এখানে কি তাহলে একটা ভ্যালু দিতে বলতেছে না। এখন আমি সাইজ কত চাই, কারণ আমি চাচ্ছি 100 পিক্সেল আর এদিকে কত পিক্সেল, 100 পিক্সেল। এখন কর্নার কয়টা আছে, পয়েন্ট 6টা, আমি এখানে দিলাম 30টা, দিয়ে ওকে তে ক্লিক করলাম, তাহলে দেখেন কয়টা পয়েন্ট আসছে, এখানে কিন্তু পয়েন্ট আসছে
পৃষ্ঠা এখন অধিক অনেক পয়েন্ট যার কারণে এটা বোঝা যাচ্ছে গোল হয়ে গেছে এটা সবথেকে সহজ নিয়ম হচ্ছে আপনার কি আপ ডাউন দিয়ে করাটাই বেটার ঠিক আছে আবার এটা দিয়ে কি করতে পারবেন পলিগন দিয়ে সরি ক্লিক করে কি করতে পারবেন কয়টা সাইড আছে ছয়টা আপনি যদি হচ্ছে মনে করেন যে না ছয়টা আপনি নেবেন হচ্ছে আটটা ওকে ক্লিক করে দেখেন কয়টা আসছে আটটা আসছে না আবার ক্লিক করে যদি বলবেন যে না আপনি দিবেন 15টা কয়টা আসছে 15টা আসছে না তাহলে আপনি এভাবে কি করতে পারবেন ড্র করতে পারবেন না তাহলে এভাবে আমাদের এই শেপগুলো আমরা ড্র করতে পারবো ইলাস্ট্রেটরে ওকে কালার চেঞ্জের ক্ষেত্রে ফটোশপের মধ্যে সেম হবে না কিন্তু শর্ত কি আমরা ফটোশপে ধরতে হবে লেয়ার এখানে ধরতে হবে অবজেক্ট এখানে কি ধরতে হবে ধরেন আপনি এখান থেকে লেয়ারটা ধরে আছেন এখন যদি পরিবর্তন করেন অবজেক্ট আমি ডিসিলেক্ট করলাম ওকে বাইরে ক্লিক করলে অবজেক্ট মুভ করে নিলাম বাইরে ক্লিক করলে অবজেক্ট ডিসিলেক্ট হয় এখন ধরলাম লেয়ার লেয়ার ধরলে 4 সেকেন্ড বাউন্ডারি বক্স আসে না এখন যদি আপনি কালার চেঞ্জ করেন চেঞ্জ হচ্ছে তাহলে এখানে ধরতে হবে অবজেক্ট কিভাবে ধরবো এখানে যদি ডান সাইডে ক্লিক করি তাহলে কি হবে অবজেক্ট সিলেক্ট হইছে না অথবা সিলেকশন টুল নিয়ে নিচে ক্লিক করতে হবে আর অবজেক্ট সিলেক্ট করার জন্য বাকিটা একটা ক্লিক করবেন ওকে এখন যদি একাধিক অবজেক্ট একসাথে ধরতে চান তাহলে একটু আগে বলছি একাধিক ধরার জন্য কি শিফট তাহলে শিফট দিয়ে এটাতে ক্লিক করতে হবে তাহলে একসাথে দুইটা ধরা হইছে না আবার যদি শিফট দিয়ে যেকোনো একটাতে ক্লিক করি সে একটা কি হয়ে যাবে আর যদি শিফট ছাড়া একটাতে ক্লিক করি তাহলে একটা সেটা একটা সিলেক্ট করব বাকি সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে আর যদি শিফট ধরে বাইরে ক্লিক করি ডিসিলেক্ট হবে জাস্ট এমনি যদি বাইরে ক্লিক করি সিলেক্ট হবে ডিসিলেক্ট হয়ে যাবে ওকে এগুলো হচ্ছে আমাদের কি গেল সেকেন্ড কাজ তাই না কাজগুলো আমাদের আগে থেকে খেলছে মাঝে একটু বেশি ক্লাস করে এগুলো তো পুরাতন জিনিস আমরা জানি আমি এগুলো ঠিক ক্লাস করতে দাদা তো মানে বিভিন্ন এডিশন করতে হবে আমাদের আগে কাল থেকে আরেকবার রিভিশন হবে এখন এই যে আমরা শেপগুলো ড্র করছি এটা ফটোশপের এখানে একই ঠিক আছে কোনো চেঞ্জ নেই শুধুমাত্র পার্থক্য কি স্কয়ার আর পলিগন এগুলো তো আমরা কি করতে পারি আমাদের কর্নারগুলো বাড়াতে কমাতে পারি আপ আর ডাউন অ্যারোর মাধ্যমে ওকে এরপর আসি আমরা টাইপ টুল ওকে টাইপ টুলে এসে এখানে কি আছে দেখেন তো এরিয়া টাইপ টুল অনেক বড় আছে না আমরা অলরেডি টাইপ টুলের কাজ করে জানি দেখ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হয় এখন টাইপ অপশন আছে বাকি যেগুলো প্রপার্টিজে যায় যাওয়ার পরে কি ক্যারেক্টার মধ্যে কি কি আছে বলেন তো সাইজ আছে তারপর ফন্ট নেম ফন্ট ফ্যামিলি তারপর হচ্ছে কি ফন্ট সাইজ লিডিং ট্র্যাকিং ফটোশপে যা ছিল এটাও কি সেমই আছে না এখন লিডিং এর কাজ কি তাহলে কি বলেন লিডিং এর কাজ কি আর ট্র্যাকিং ক্যারেক্টারের মধ্যে দুই অক্ষরের মধ্যে কি করা এরপর হচ্ছে কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফটার কাজ কি স্যার মিডলে ডানে বামে আর আমি বামে দিকে থাকবে ডানে বামে যেদিকে থাকবে সেইগুলোকে বিকাশ করা তারপরে দেখেন টাইপ টুলের কাজ ফটোশপে যাচ্ছে এখানেও কি সেমই দেখ এখানেও উপরে কন্ট্রোল বারে আছে না কন্ট্রোল বারে কতক্ষণ থাকবে যতক্ষণ ওই এখন এখানে শর্ত কিন্তু আবার ভিন্ন এখানে অবজেক্ট সিলেক্ট থাকলে কন্ট্রোল বারে অপশন থাকবে ঠিক আছে ফটোশপের মতো না এখানে অপশন সিলেক্ট থাকলে মানে আপনি টাইপ সিলেক্ট মানে টাইপের অবজেক্টটা সিলেক্ট আছেন মানে কি এখন এখানে একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে কি দেখেন আমার কালারটা কিন্তু ক্যারেক্টারের মধ্যে নেই তাহলে এটা কালার ইলাস্ট্রেটরের একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো অবজেক্ট বলেন যে কোনো যাই বলেন না কেন কালার আপনি এখান থেকেও নিতে পারবেন এখান থেকেও নিতে পারবেন আবার কি প্রপার্টিজ থেকেও নিতে পারবেন মানে
ওইখানে আমাদের ইন্ডিভিজুয়াল কালার এক এক জায়গার জন্য এক এক জায়গা থেকে কি করা লাগতো, চুজ করা লাগতো, কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে যে কোনো এক জায়গাতে আপনি যদি কালার অ্যাপ্লাই করেন কি হয়ে যাবে, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তাহলে এখন ওইখানে আমার ছিল ফিল কালার আর হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, আর আমাদের এখানে আছে একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে কি স্ট্রোক কালার, একটা ফিল আর একটা স্ট্রোক। এখন ফিল আর স্ট্রোকের মধ্যে পার্থক্য কি বলেন? ফিল কি আর স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে আউটলাইন, স্ট্রোক হচ্ছে আউটলাইন আর ফিল হচ্ছে সেন্টার কালার বা মধ্যবর্তী কালার। এখন দেখেন এখানে উপরে আছে কি ফিল না স্ট্রোক, এখন যদি নিচেরটা আবার ক্লিক করি তখন উপরে আসতেছে কি, কারণ আপনি যখন স্ট্রোক উপরে থাকবে ডাবল ক্লিক করলে আপনি যে কালারটা চুজ করবেন সেটা হচ্ছে কি স্ট্রোক অ্যাপ্লাই হবে না। তাহলে যদি এখানে ফিলটা উপরে থাকে ডাবল ক্লিক করে ফিলের কালারটা কি পরিবর্তন করতে পারবেন না, আর হচ্ছে এখান থেকে কি করতে পারতেছেন, সিলেক্ট করতে হবে, যে কোনো কালার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তবে আমরা ফটোশপে যেমন কাস্টম কালার এখান থেকে নিলাম, এখানে কাস্টম কালারের জন্য কোন অপশন ইউজ করতে হবে, টুলবার থেকে এই দুটো অপশন, ঠিক আছে। আর প্রপার্টিজ তো আমাদের হচ্ছে কি সর্বদাই প্রপার্টিজে থাকবে সমস্ত কালার এগুলো করব। হাইট হয়ে যায় তো তাহলে এখানে আরো একটা সুবিধা বলি, সেটা হচ্ছে আপনার কোনো লেখাকে বড় করার প্রয়োজন নাকি শিফট ধরে, দেখেন আমি তোমাদের জন্য শিফট ধরে কি করার পরে টান দেন লেখা কি হয়ে যাচ্ছে, সিলেক্টের জন্য কন্ট্রোল কি দিতে হবে, এখানে শিফট ধরলে হবে সিলেক্টের জন্য বলতে হ্যাঁ এটা ছোট বড় করার জন্য শিফট কেন করতেছি বলেন তো, রেশিওটা ঠিক থাকে, যদি আমি নিচ থেকে টানতে দেখেন লেখাটা কি হয়ে যাচ্ছে, তো হাইটে আছে স্যার, আর এদিকে টান দিলে ওইটে আছে, আর যদি শিফট ধরে টান দিই সমানে বাড়ছে। ঠিক আছে, এই জন্য শিফট ধরে, তার মানে আমরা লেখার সাইজ বড় করার জন্য আমরা কি শিফট ধরে বড় ছোট করতে পারবো। যেমন হচ্ছে এরপর আপনার যে সাইজ সেটাকে ধরেন টেবিল হলো সাইজ থাকলে আপনি কি করবেন 112 একাধিক মানে একাধিক অবজেক্ট বা লেখাটা যেটাতে ক্লিক করব দুইবার সেটা সিলেক্ট হয়ে যাবে, সেটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আপনার এখানে একটা লেখা আছে, আপনি কোনটাতে ক্লিক করবেন এটা দিন, তখন এটা সিলেক্ট হয়ে গেল, এটা ক্লিক করবেন এটা তো আমরা সিলেকশন থেকে সিলেকশন টুলে, সিলেকশনের জন্য সর্বদাই সিলেকশন টুল থাকতে হবে, যদি অন্য কোনো টুলে থাকে এর আগে আমরা কন্ট্রোল কি দিচ্ছিলাম লেয়ার সিলেক্ট ওটা ছোট বড় করার জন্য, একদম ছোট বড় করার জন্য কোনো কন্ট্রোল টি এগুলো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট আপনি এখানে বাউন্ডিং বক্স অল টাইম থাকবে, এখানে বাউন্ডিং বক্স কি অল টাইম থাকবে, কারণ এখানে বাউন্ডিং বক্স থাকতে হবে, না বাউন্ডিং বক্স দিয়ে করতে পারে, এখানে অল টাইম বাউন্ডিং বক্স থাকবে, শুধুমাত্র বাউন্ডিং বক্স ধরে টান দিলে কি বড় ছোট বড় হবে। দেখ আপনি যদি অন্য কোনো টুলে থাকে তাহলে আপনি লেয়ার থেকে কোথায় যাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ছোট বড় করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে ছোট বড় করার জন্য অবশ্যই কোথায় থাকতে হবে, সিলেকশন টুলে। আর যদি অপশন দিয়ে ছোট বড় করেন, যেটা হচ্ছে আপনি এই টুলে আছেন, এই লেয়ারকে ধরছেন, এখন আপনি প্রপার্টিজ থেকে ছোট বড় করেন, এখন প্রপার্টিজ উইথ আছে কত 364, তাহলে আপনি উইথ বানাই দিলেন হচ্ছে কত 300, তাহলে দেখেন ছোট হয়ে গেছে না, এটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। তাহলে টেক্সটের ক্ষেত্রে তো প্রপার্টিজ কি আমরা ছোট বড় করি না, করি আমরা যে কোনো কাজের ক্ষেত্রে প্রপার্টিজ অত যাই না, আমরা ম্যানুয়ালি টুল দিয়ে কাজ করি সব। তাহলে এটা পারবেন তো, এখন আসি আমরা পেন টুল, কি টুল পেন টুল। পেন টুল আমরা এই যে পূর্বে যেভাবে কাজ করেছিলাম কিভাবে, জাস্ট একটা ক্লিক করলে কি হয়, একটা পয়েন্ট শুরু হলো না, সেকেন্ড ক্লিক করলাম এই যে একটা থার্ড ক্লিক করলাম আরেকটা। এখন আগে আমরা পেন টুল দিয়ে কোনো অপশনে সিলেক্ট করতাম, এখানে কিন্তু পেন টুল দিয়ে শুরু করতে শেষ ব্লক করা যাবে, কি করা যাবে, এখন সেট ড্রয়ার সাথে দেখেন যদি ফিল চলে আসে তাহলে আমরা কি করব, ফিলটাকে বন্ধ করে দেব,
তাহলে ফিল্ড বন্ধ করার জন্য কি এই যে এটা নাল অপশনে ক্লিক করলে কি ফিল্ডটা বন্ধ হবে। এখন এখানে স্ট্রোকটা দেখে দেখে আমরা কাজ করব। এখন স্ট্রোকটাকে আমরা চাইলে কি করতে পারি? স্ট্রোক কত আছে? 1.3 আমরা চাইলে কি কম বেশি করতে পারবি। পিজিতে কি স্যার? পয়েন্ট, মানে আমি যখন ইমেজটা ক্রিয়েট করছি খেয়াল করে তখন এটা আমার পয়েন্টে ক্রিয়েট হয়েছে, পিক যাবে না কিসে? পয়েন্টে, যার কারণে এখানে কিসে আসতেছে? পয়েন্টে আসতেছে মাপগুলো। যখন আমি এটাকে কি করব? পিক্সেলে ক্রিয়েট করব, দেখেন আমার পয়েন্টে আছে না? যদি পিক্সেলে ক্রিয়েট করি 1080 1000 দিই, আচ্ছা এখন দেখেন 5টা হয়ে গেছে। এখন আমার পরিমাপগুলো কিসে আছে? কোনো পয়েন্ট আছে না স্যার। মানে পরিমাপগুলো স্ট্রোক পিটিতে আছে কিন্তু হচ্ছে আমাদের পরিমাপগুলো কিসে? পিক্সেলে আছে। কারণ স্ট্রোক পিটি মানে হচ্ছে কি পিক্সেল, পিটি মানে কি আমরা 1 পিটি সমান সমান 1 পিক্সেল, মানে পিটি আর পিক্সেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এটার ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখেন এই যে পরিমাপগুলো না এগুলো পাবেন কিসে? আপনি যখন এখানে একটা শেপ দিতে যাবেন কি আসতেছে? সাইডে কি আসতেছে? পিক্সেল লাইন কি? কারণ আপনি এখানে ক্রিয়েট করছেন পেজটা কিসে? পিক্সেলে। যদি আবার পেজটা ক্রিয়েট করেন আপনি ইঞ্চিতে, এটা কিসে ক্রিয়েট করেন? ইঞ্চি। ওকে, তাহলে এখন দেখেন এখন যদি ক্লিক করেন কিসে আসতেছে? তার মানে এখন আপনি যদি এখানে লেখা হচ্ছে 4, তার মানে 4 পিক্সেল না 4, তাহলে আপনার পেজটা প্রিভিউটা কিভাবে আসবে? আপনি যেভাবে পেজটা ক্রিয়েট করবেন সেভাবে আসবে। এখন কথা হচ্ছে আপনার এখানে ইঞ্চিতে আছে কিন্তু আপনি এখন চাচ্ছেন ইঞ্চি থেকে পয়েন্ট আপনি নিয়ে আসবেন, কিসে আনবেন? তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? রোলার বার আসছে না, রাইট মাউস ক্লিক করবেন কিসে আছে আমার? এখান থেকে কি বানাই দেব? পিক্সেল। এখন যদি ক্লিক করি তাহলে এখানে কিসে আসছে? আর এখানে ছিল কিসে আমার? ইঞ্চি। এখানে পিক্সেলে ছিল না। আচ্ছা এখানে আমাদের কন্ট্রোল আর দেওয়া নেই, কন্ট্রোল আর দিলাম তাহলে কি আসলো? আর যদি শুরু থেকে অটোমেটিক রোলার থাকে তাহলে রোলার আনার প্রয়োজন নেই। এখন যদি ক্লিক করেন পিক্সেল আছে, যদি ইঞ্চিতে করেন তাহলে আপনি এখানে ক্লিক করলে কি আসবে? আর এর আসবে না। তারপর আপনি শুরুতে যেটাতে ক্রিয়েট করবেন আপনার পেজের ভ্যালুগুলো কাউন্ট হবে, পেজের ভ্যালুগুলো দেখতে পাবেন কি সেটা তো সেই পদ্ধতিতে। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিভাবে চেঞ্জ করবেন? রোলার বার থেকে, তাই না? রাইট মাউস ক্লিক করে এখান থেকে যেটা দিবেন, যদি আপনি ফিটে দিয়ে দেন তাহলে এখন কি শো করবে? যদি এক ইঞ্চি তার মানে এখানে কত বড় শেপ আসবে বলেন তো? 1 ফিট 1 ফিটের শেপ আসবে না? তাহলে ওটাও একটা হবে। কিন্তু এখানে আমি ফিটে সেট করছি তাই কি আমার এখানে ফিটে আসতেছে, তাই না? ক্লিয়ার? তাহলে সবাই এভাবে কাজ করতে পারবেন। আমরা তাহলে নেক্সট ক্লাসের জন্য একটু কাজ দেই। নেক্সট ক্লাস আমাদের কাজ থাকবে হচ্ছে বিজনেস কার্ড নিয়ে। কি নিয়ে? বিজনেস আচ্ছা, তাহলে আমরা যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা বিজনেস কার্ডের কি লাগবে? সাইজ জানতে হবে না? তাহলে তার জন্য চলে যাই কোথায়? গুগলে লিখলাম BUSINESS বিজনেস কার্ড। লিখে এখানে কোথায় চলে যাচ্ছি? ইমেজ। দেখেন এইগুলো হচ্ছে কি? বিজনেস কার্ড। বিজনেস কার্ড মানুষ কেন ব্যবহার করে? তার নিজের ব্যক্তিগত পরিচয় বা নাম্বারটা অন্য মানুষের কাছে তাদের কন্টাক্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য, তাই না? তাহলে একটা বিজনেস কার্ড সাধারণত কি থাকতে পারে? এর মধ্যে তথ্যগুলো ইনফরমেশনগুলো নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, পজিশন, তারপর হচ্ছে কি কোম্পানির নেম থেকে, তাহলে কোম্পানির নেম, যদি পার্সোনাল তাহলে কি
পার্সোনাল মেইল একটা হলো তার ব্যক্তিগত তথ্যগুলো তার নাম ডেজিগনেশন এন্ড কন্টাক্ট ইনফরমেশন এখন কন্টাক্ট ইনফরমেশন মধ্যে কি কি আছে ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট দেন কন্টাক্ট ইনফরমেশন মধ্যে পড়ে হ্যাঁ কন্টাক্ট ইনফরমেশন তাহলে হচ্ছে আপনার লোকেশন বা অ্যাড্রেস এগুলো কিসের মধ্যে পড়ে তাহলে আপনার নাম ডেজিগনেশন আর কন্টাক্ট ইনফরমেশন থাকবে তারপর অপশন হিসেবে থাকবে কি লোগো অপশন হিসেবে এখন আপনার ব্যক্তিগত কার্ড হলে আপনার কি কোনো লোগো আছে কিন্তু কোম্পানি ভিত্তিক কার্ড হইলে লোগো আছে এখন লোগোটা হচ্ছে অপশনাল এরপর অপশন হিসেবে অনেকে কিউআর কোডও ব্যবহার করে ওকে তাহলে এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের মধ্যে যে যে তথ্যগুলো আমরা ব্যবহার করতে পারি বিজনেস কার্ড হয় কয় ধরনের বিজনেস কার্ড দুই ধরনের একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ আর একটা কি পোর্ট্রেট আমরা আমাদের ভাষায় বললাম কিন্তু একটা বলা হরিজন্টালি আর একটা বলে কি ভার্টিক্যালি ঠিক আছে যদি যান এখানে খেয়াল করেন অন্যভাবে বলছে মানে এরা হচ্ছে প্লাস্টিক কার্টন আছে না এগুলো সহ ডিজাইন তাহলে আমি এখানে দেখাই বিজনেস কার্ডের ক্ষেত্রে এগুলো হচ্ছে সব দেখেন কি ল্যান্ডস্কেপ না যেটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল যেটা হচ্ছে থাকবে কি লম্বা ভাবে এই আমাদের জিনিস এই যে দেখেন এই কার্ডটা হচ্ছে কি হরিজন্টাল না মানে লম্বা লম্বি আর এটা হচ্ছে কি ভার্টিক্যাল তার মানে এখানে দুইটা আছে একটা ভার্টিক্যাল একটা কি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের ভার্টিক্যাল কার্ড কোনটা ব্যবহৃত হয় বা ল্যান্ডস্কেপ যেটা হচ্ছে মানে চওড়াই বেশি জায়গা আর হরিজন্টাল হচ্ছে কি লম্বা বেশি লম্বা আর হচ্ছে খুবই কম ব্যবহৃত হয় ইনফরমেশনের ক্ষেত্রে কি দুইটার মধ্যে কি হয় সেম ইনফরমেশন ব্যবহৃত হয় ওকে এখন হচ্ছে আসলে বিজনেস কার্ডের কি সাইজ এখন যদি আমরা এখানে বিজনেস কার্ডের সাইজটা একটু দেখি আচ্ছা বিজনেস কার্ডের সাইজটা যদি আসে আমি প্রথম কলে গেলাম যাওয়ার দেখেন কি বলতেছে 3.5 আমি ছোট করে দিচ্ছি এখানে যদি যান তখন কি 88.9 এরপর হচ্ছে আদার্স অনেক কি থাকতে পারে না এখন এই স্ট্রাকচার করতে দেখি একটা বিজনেস কার্ড যদি প্রিন্টিং এর জন্য বানাইতে চান তাহলে তার স্ট্রাকচার হবে কি আচ্ছা এখন এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে কি লিড লাইন অলরেডি আমরা ক্যাপাসিটি আলোচনা করছি না লিড লাইন হচ্ছে কি আপনারা যে পেপার সাইজ দিয়েছেন তার থেকে অতিরিক্ত অংশ তাই তো এরপর আছে হচ্ছে কি ট্রিম লাইন এখন ওই আমরা যে পেজটা নিচ্ছি পেজটাকে কি বলে ট্রিম লাইন তাই না কাজ করাই বসে তাহলে ঘুম চলে আসবে হ্যাঁ দেখিনি যায় ট্রিম লাইনটা হচ্ছে কি যে আপনি যে পর্যন্ত যে ডিজাইন এরিয়াটা মানে আমরা এই মাত্র এই যে সাইজটা জানলাম 3.5 হচ্ছে কত
ফ্রিঞ্জিং, এটা হচ্ছে কি লাইন? স্ট্রিম লাইন। এরপর হচ্ছে সেফ জোন। সেফ জোন হচ্ছে স্ট্রিম লাইন থেকে আউট কম। 8 ভোল্ট। না 8 ভোল্ট হচ্ছে স্ট্রিম লাইন। তাহলে কি জোন করে বুকা দেন। 8 ভোল্ট হচ্ছে কি স্ট্রিম লাইন, আর 8 ভোল্টের থেকে কম হচ্ছে কি সেফ জোন। এখন সেফ জোন বলতে বোঝা যাচ্ছে আমরা একটা মার্জিন নিয়ে না, অদৃশ্য একটা মার্জিন। আমরা যখন ওয়ার্ডে টাইপ করি, মাদার্স থেকে টাইপ করি, তখন অদৃশ্য একটা মার্জিন থেকে আমাদের দেখি যা ফাইল আমরা ডিজাইন করে মার্জিন গুলো লিখে নিই। এরপর লিখো, যেমন আপনারা যদি পরীক্ষার খাতায় লিখতে চান, খাতার পেপারটা হয় কতটুকু বড় না, কিন্তু তার মধ্যে কি করেন মার্জিন কেন রাখেন? আপনার লেখার জন্য কি থাকে, খাতার একটা নির্দিষ্ট অংশের মধ্যে একটা জায়গার মধ্যে থাকে। এখন আমরা লেখার ক্ষেত্রে সাধারণ যে লেখাগুলো লিখি, এক সাইডে যে সাইডে মার্জিন ওই সাইডে সোজা রাখে, সামনের সাইড একদম শেষ পর্যন্ত একদম পেজের লাস্ট পর্যন্ত চলে যায় না। কিন্তু আমাদের কম্পিউটার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না, চার সাইডে মার্জিন হয় না। আমরা কোনো পেপার যদি প্রিন্ট করি তাহলে কয় সাইডে মার্জিন থাকে? কোনো লেখাকে আমরা একদম পেজের শেষ এরিয়া পর্যন্ত যাই। ওই যে ধরেন আমরা ট্রিম লাইন মানে হচ্ছে কি পেপারের শেষ এরিয়া, তাই না? ট্রিম লাইন মানে কি পেপারের শেষ এরিয়া, আর সেভ জোন মানে হচ্ছে কি ওই যে মার্জিন, ওইটাই হচ্ছে কি সেফ জোন। এখানে সেফ জোন বলে, মানে আপনার সেফটি জোন যার মধ্যে কন্টেন্ট গুলো থাকবে। এখন ট্রিম এরিয়া হচ্ছে কি মানে এখান থেকে পেপারটা কি হবে কাটা হবে। এখন ওর অতিরিক্ত কি রাখা হচ্ছে ব্লিড। এখন এই ব্লিডটা কেন অতিরিক্ত রাখা হচ্ছে? আপনি যখন কাটতেছেন আপনার মেশিনটা একটু অ্যাক্সিডেন্ট দাগে সরে যেতে পারে না। এখন আপনি যখন প্রিন্ট করবেন তখন অবশ্যই তো আপনার ডিজাইনের প্রত্যেকটা মাঝখানে কি একটু একটু জায়গা গ্যাপ থাকবে না। এখন ট্রিম লাইনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে গ্যাপটা আপনারা রাখবেন সাদা জায়গা, তাহলে আপনার সাদা জায়গাটা যদি গ্যাপ সাদা আকারে না থাকে, এই যে অতিরিক্ত আপনি ট্রিম লাইনে রাখছেন, তাই না, মানে ব্লেড দিয়ে রাখছেন, এখন ব্লেড পর্যন্ত আপনি কি করে দিবেন ডিজাইন করে দিবেন। তারপরে দেখেন আপনার সেভ জোন থেকে ট্রিম লাইন একটা জায়গা না, ট্রিম লাইনটাকে কাটবে। এখন যদি আপনার বিন্দু মাত্র একটা জায়গা কি হয় ডানে সরে যায়, আপনার ধরেন এখান থেকে কাটতে যে একটু ডানে সরে গেল, তখন আপনার কি অতিরিক্ত কোনো অবজেক্ট আসবে? আমি এখানে একটু বানাই, আমাদের ব্লেড ট্রিম লাইন একটু বানাই এটা শেপ নিয়ে। ওকে, আমার পাঁচটা শেপ ধরন আছে, পাঁচটায় চলে আসবে। আমাদের এই আইডিয়া যে আমরা এখানে একটা পেপার সাইজ বানাচ্ছি, যেটা হচ্ছে প্রথম এই যেটা নিলাম, প্রথম ধরেন আমরা নিচ্ছি কি 3.5 উইথ আর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি বিজনেস কার্ড, এটা হচ্ছে কি বিজনেস কার্ড। তার মানে আপনি যখন একটা ডাই মেশিন দিয়ে কাটবেন বা একটা কেচি দিয়ে কাটবেন, কাটবেন কোন এরিয়া ধরে? এই এরিয়া ধরে কাটবেন না। এখন কন্ট্রোল মানে আরেকটা নিচ্ছে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল আরেকটা নিলাম হচ্ছে আমি একটু ছোট করে, এটা হচ্ছে কি সেভ জোন, এটা হচ্ছে কি সেভ জোন। তাহলে আরেকটা শেপ নিই, যেটা এখান থেকে 2.5 আছে না, এর থেকে ছোট করতেছি 1.8। ওকে,
এখানে 3 তো শুরু করতে হবে, এখানে 3 থেকে বানানো হচ্ছে 3.1 এখন এখানে যদি রাখি অনেক ছোট হয়ে যাচ্ছে। আমি মেমরি বানাই করি, ঠিক আছে? এটা আপনাদেরকে দেখাবো অফসেট পাথ থেকে বানাচ্ছি। অফসেট পাথ আচ্ছা এখানে কেন করেন? কারণ এটা হচ্ছে আমার কি ব্লিঙ্ক, প্রথমটা হচ্ছে কি মাঝখানেরটা হচ্ছে কি ট্রিম, আর এটা হচ্ছে সেভ জোন। এখন এখানে ধরুন আমি একটা কন্টেন্ট লিখে দিচ্ছি যেটা হচ্ছে লরেল এক্স ফর্ম। বিষয়টা হচ্ছে কি যদি আপনি আপনার এই লেখাটাকে এই ট্রিম বরাবর রাখেন, ওকে, এই সাইডে এখানে ট্রিম বরাবর, এখানে এই সাইডে কি ট্রিম বরাবর, ক্লিয়ার? এখন আপনার এইটার কালার হচ্ছে ধরেন আপনার কার্ডের কালার হচ্ছে সবুজ, ওকে, সেভ জোনটা হচ্ছে আমি শুধুমাত্র ফিল রাখবো, এটা হচ্ছে আমার সেভ জোনের কালার। আর এটা হচ্ছে আমার কি ব্লিঙ্ক। ধরেন এই রেডটা হচ্ছে আমার কাটিং মেশিন, এটা হচ্ছে কি কাটিং মেশিন। এখন যখন আপনার এই কাটিং মেশিনটা ক্রপ করবে, কাটিং মেশিনটা একটা নির্দিষ্ট সাইজ আছে, তাই না? এখন যদি আপনার এদিক থেকে একটু সরে যায়, ওকে, তাহলে দেখেন আপনার এই পাশে কি এনটা কি দেখা যাচ্ছে? এন কোথায় হয়ে যাচ্ছে? ডাইরেক্ট না? দেন আবার এদিকে কি সমস্যা হচ্ছে? এর বাইরে থাকার সমস্যা নেই, কিন্তু এখানে কি আসছে? সাদা বর্ডার চলে আসছে। আপনার কার্ডের কালার হচ্ছে সবুজ, কিন্তু সামনে দেখতেছে কি একটু, তখন দেখতে কি একটু খারাপ লাগবে না? এখন এখানে যদি আপনি কি করেন, আপনার এই যে ট্রিম লাইনটা আছে, ট্রিম লাইনটা কি করেন, আপনার কার্ডের কালার আছে সবুজ, ট্রিম লাইনটা কি করেন, সবুজ ব্যবহার করেন। তাহলে এখন যখনই আপনার এই যে ট্রিম মেশিনটা ডান দিকে একটু সরে গেল, তখন কি আপনার এই কালারের কোনো প্রবলেম হইলো? না। কিন্তু আপনার টেক্সটের প্রবলেমটা কি এখন সলভ হইছে? না। এর কারণ কি আপনার টেক্সট কোন বরাবর আছে? ট্রিম বরাবর। এখন যদি আপনি একটা সেভ জোন নেন, কি নেন? আপনার এই লেখাগুলো রাখলেন কি বরাবর? সেভ জোন বরাবর। এখন দেখেন আপনার মেশিনটা ঠিকই একটু নোট সরে গেছে, কেটে যাচ্ছে, কিন্তু আপনার টেক্সটে কি কাটছে? না স্যার। তাহলে দেখেন সেভ জোন নিলে আপনার কি কন্টেন্ট গুলো কি থাকবে? সেভ থাকবে। আর ট্রিম লাইন নিলে আপনার যে বাকির অবাঞ্ছনীয় সাদা অংশ সেটা কি আসবে না, তাই না? কারণ আপনি যখন কাটবেন তখন একটা সমতল কাটতে পারবেন না, 1 পিক্সেল বা 2 পিক্সেল হলেও কি হবে? এদিকে হবে না? দেখেন আমরা এখানে দুইটা ডিজাইনকে সাজাই। এখন এটাকে যদি আমি একটা দিই, দুইটা, ওকে, তারপর আবার এখানে দুইটাই পাশাপাশি রাখছি না, সরি আমি তিন লাইন তিন মেশিনটা এখানে আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন করলাম নাকি? আমাদের সাধারণ ফটোকপির দোকানদাররা কি করে বলেন তো, দেখ এই ব্লিকটা রাখে না, ব্লিকটা না রেখে এরা কি করে, এই যে দুইটা আছে, দেখ ওই যে ব্লিকের যে জায়গাটা ওটা ওরা আইডিয়া অনুযায়ী এরকম ভাবে কি রাখে, ফাঁকা রাখে না? দেখেন আমরাও কিন্তু ফাঁকা রাখছি নাকি? কাটার জন্য একটা জায়গা ফাঁকা রাখছি না, কিন্তু আমাদের ফাঁকাটা কি সাদা কালার নাকি একটা আমাদের ডিজাইনের যে কালার সেই কালার। এই ক্ষেত্রে কি হবে, আপনি যখন কেজি এটা কাটবে, এখন এই জায়গা জুড়ে কাটতে পারবেন না, তবে অবশ্যই একটু কি সাইড হবে না কম বেশি, এই জায়গা জুড়ে কাটতে গেলেও কেজিটা একটু লাগে পাবে। আর যখন মেশিনে কাটা হয় তখন তো আর কেজির সাথে হিসাব করে লাভ নেই, কারণ এখানে এরকম একটা কি থাকে, এরকম একটা মাপ থাকে, ফর্মুলা থাকে, হচ্ছে এরকম সোজা একটা স্কেল থাকে, তাহলে তুমি স্কেলটা দিয়ে কি করা হয়, কাটা হয়, তখন মানে 1-2 পিক্সেল অবশ্যই কি হবে, এদিক ওদিক হবে। তখন আপনি যদি সেভ জোনটা রাখেন তাহলে আপনার কন্টেন্ট কি থাকবে, সেভ থাকবে। আর যদি কি রাখেন
ট্রিম রাখে মানে ব্লিড রাখে তাহলে কি ধরুন আমরা এখানে যেটা পারফেক্ট যে লাইনটা পারফেক্টলি আসবে সেটা হচ্ছে কি মনে করেন আপনি যে লাইনটা বর্ডারটা সরাসরি আসবে সেটা আপনার ট্রিম লাইনে বরাবর কি কেটে যাচ্ছে না কিন্তু যে বারের ট্রিমটা হচ্ছে কি একটু সরে যাবে সেটা কি আপনার এই সাইডে একটু জায়গা কম দেখা যাচ্ছে কি আপনার কন্টেন্টের সাইডে জায়গা একটু কম দেখা যাবে কিন্তু যেটা কারো চোখে ওইভাবে লাগবে না কিন্তু এই জায়গাটা যদি সাদা চলে আসে তখন এটা দেখতে মানে সবাই স্পষ্ট বুঝে যাবে যে আসলে এটা আপনার কি হয়েছে বাঁকা হয়েছে ঠিক আছে যেমন এখানে যদি সাদা রাখি এই জিনিসটা যে কেউ দেখলে সহজে বুঝবে না ক্লিয়ার সবাই এইটাই হচ্ছে আমাদের ট্রিমার ব্লেডের কাজ তাহলে সরি ট্রিম ব্লেড আর হচ্ছে কি সেকশন তাহলে সেকশনের মধ্যে আমাদের কি থাকবে কন্টেন্ট আর ট্রিমে যাবে কি কালার গুলো তাই না ট্রিমে কি যাবে কালার গুলো যাবে এখন কালারের সাথে আমরা নাম বলতে বলতেছি ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ডিজাইন করতে হয় ট্রিম পর্যন্ত আর কন্টেন্ট গুলো কোথায় থাকবে সেকশনের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া মেনে আপনি কোন ডিজাইন করেন তাহলে আপনার প্রিন্ট নিয়ে কোনো সমস্যা হবে না যখন ওয়েবসাইট আপলোড করবেন তখন কি সমস্যা হবে কারণ আপনারা যে ওয়েবসাইট আপলোড করেন দেখবেন কি যদি আপনি এক্সট্রা এই বরাবর মিলাই দিন তখন দেখবেন কি আপনার ফেসবুক বা আদার্স জায়গাতে অলরেডি কি যে একটা অক্ষর ভিতরে ঢুকে যায় না কিন্তু আপনি যখন এই ক্রাইটেরিয়া মেইনটেইন করবেন তখন কি আপনার এই টেক্সটগুলো স্পষ্ট বোঝা যাবে ক্লিয়ার এখন আপনার মার্জিন চিনতেন হচ্ছে এটা চিনতেন না সরি ব্লেডটা চিনতেন না এখন কি ব্লেডটা চিনলেন না পারবেন এবার ব্লেড নিয়ে কাজ করতে তো এখানে আপনার কোনো প্রশ্ন আছে আমাদের প্রাইড ডিজাইনে লিংক লাগবে ইলাস্ট্রেটরের প্রাইড ডিজাইনে লিংক লাগবে কারণ আপনি যদি একটা বিজনেস কার্ড বানাচ্ছেন এটা তো একজন কি করবে প্রিন্ট করবে না স্যার এখন আমাদের বিজনেস কার্ডের জন্য কিন্তু কোনো পেপার সাইজ 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম কোনো পেপার নেই একটা পেপার 15 ইঞ্চি 16 ইঞ্চি নাকি এখন ওই পেপারের মধ্যে কি করে আমরা যেভাবে দেখি না যে A4 পেপার আমাদের ফটোগুলো একসাথে কয়টা দেয় তিনটা দেয় না স্যার এরকম একই সাথে চার পাঁচটা ডিজাইন ওরা একটা ওদের যে পেপার সাইজ আছে ওরকম একটা ইলাস্ট্রেটর আবার পেজ দিয়ে কি করে কপি পেস্ট করে সাজানোর পরে কি করে প্রিন্টার কিন্তু যখন আপনি ব্লেডটা রাখবেন তখন ওরা কি করবে না ওই সাইডে সাদা জায়গা রাখবে না ওরা সরাসরি আপনার ডিজাইনটাকে কি করবে মিলাই বসাবে না আমার আগে থাকে অলরেডি কাটার জন্য জায়গা রেখে দিয়েছেন না আর তা না হলে শুধু ডিজাইন দিয়ে এরকম মিলাই বসাই তাহলে তো কোনোদিনও কি করতে পারবে না কাটতে পারবে এদিকে করে যাবে বেশি দিকে যাবে না এইজন্য ফাঁকা রাখে একটু যেন আমার কাটটাও না কেটে যায় কিন্তু সেখানে আমরা ফাঁকা না রেখে কি করব ওই জায়গাটাও কালার গুলো দিয়ে দিব নাকি তখন আপনি যখন কাটিং হবে কাটিং এ কোনো প্রকার সমস্যা হবে না আপনার ডিজাইন গুলো পারফেক্ট থাকবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের কি গেল একটা বিজনেস কার্ডের সাইজটা আপনাকে এবং ব্লিডটা বুঝাই দিলাম তাহলে এখানে আমি কিন্তু শেপ দিয়ে কাজ করছি তাই না এখন আমাদের এই জিনিসগুলো নেওয়ার জন্য আমাদের শুরুতে পেপার সাইজ থেকে ঠিক করে নিতে হবে না এখন পেপার সাইজ নেওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এটা নিতে গেলাম যাওয়ার পর আমাদের কি আছে ইঞ্চি সিলেক্ট আছে তাহলে তো লাগতেছে না পিক্সেল লাইন আমাদের এখানে উইডথ কত 3.5 আর হচ্ছে হাইট কত এখন এটার জন্য কি কত রাখবে 0.25 কত রাখবেন 0.125 এখন এটার ক্ষেত্রে আপনি যদি একটা ভ্যালু বসান বাইরে ক্লিক করেন তাহলে সবগুলো বসে গেছে না আবার এমন হতে পারে সবগুলো বসতেছে না এর কারণ হচ্ছে এই এক্সপেক্টেশন এর কারণ কি এটা অন আছে এখন যদি অফ করে দিই তাহলে এখন কি একটা চেঞ্জ করলে ওই একটাই চেঞ্জ হবে বাকিগুলো এটা সর্বদা একই থাকবে এখন হচ্ছে পেপার কয়টা নেবে এখন আবার বিজনেস কার্ডের সাইজ কয়টা হয় ডিজাইন করার জন্য পেজ দিতে হবে কয়টা দুইটা সাইজের জন্য কয়টা পেজ দিতে হবে দুইটা তাহলে কয়টা কার্ডবোর্ড সিলেক্ট করলাম আমি দুইটা
আর লিড কত পেলাম 0.12 সাইন। এখন আমি নিচে কি করব 3x সাথে সাথে দেখেন আমি একটা লিড নিয়ে কি হলো তার মানে ওপর পাশে উপর দিন এখানে হ্যাঁ সাদা বিজনেস কার্ডের এক পাশে ডিজাইন থাকে আর এক পাশে সাদা তাহলে তো আপনার এক সাইডের কার্ড সারা তো আপনার পেজ যেগুলোর ক্ষেত্রে দুই সাইড প্রিন্ট হয় সেগুলোর জন্য আপনার কয়টা পেজ দেওয়া দরকার দুইটা দুইটা কিন্তু দ্বিতীয় সাইড যেটা প্রিন্ট হয় না ওটা তো আমার ডিজাইন করার কোনো দরকার নেই কারণ একটা পেজে দুইটা সাইডে থাকবে কিন্তু এখন আপনার হিসাব করতে হবে আপনার ক্লায়েন্ট কয়টা সাইডে প্রিন্ট করাবে সেটা দুইটা সাইডে প্রিন্ট করা তাহলে আপনার কয়টা পেপার নিয়ে কাজ করতে হবে দুইটা সেটা যদি একটা সাইডে প্রিন্ট করা তাহলে তো আপনার কি একটা এখন আপনি ফন্ট এবং ব্যাক এই দুটো মেইনটেইন করে আপনার কাজ করতে হবে ফন্টের ডিজাইন ফন্টে করবেন মানে ব্যাক সাইডে ডিজাইন ব্যাক সাইডে করবেন এখন এখানে দেওয়ার পর আপনারা যেটা করবেন ফ্রন্ট এবং ব্যাকের নামটা লিখে দিবেন খেয়াল করেন তাহলে আমরা আর্টবোর্ড খুলে যাচ্ছি যাওয়ার পরে প্রথমে এটা কি লেখা আছে আর্টবোর্ড 1 তাহলে আমরা নাম এখানে দেব উপরে কি নাম আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এখন আমরা এখানে কি লিখব এর ফ্রন্ট সাইড না লিখলে চলবে শুধু ফ্রন্ট লিখলে কি তাহলে আর্টবোর্ড 1 কে আমরা বানাইলাম কি ফ্রন্ট তাহলে আর্টবোর্ড 1 কে ফ্রন্ট না মানে আর্টবোর্ড 1 সব সময় বাম সাইডে একটা বানাবো দেখ বাম সাইডে কি বানাবো আর ডান সাইডেরটাকে কি দিব ফ্রন্ট তাহলে ডান সাইডে যেটা আছে এটাকে এখন এটা যদি আপনি একটা বিষয় খেয়াল করেন আপনি এটা যদি ডান সাইডেরটাকে ফ্রন্ট দিতে এটা লেফট দিতে আপনি চেঞ্জ করে বসিয়ে করতে নিলেও তাও কিন্তু বসিয়ে দিতে আর্টবোর্ড টুল থেকে আপনারা গুণ করে লিখে পাচ্ছেন কি এটাটা লিখছেন ব্যাক আর এটা লিখছেন কি তাহলে আপনি এটাকে চেঞ্জ করে এখানে কি করবেন বুঝতে পারছেন আর আপনি এটা তো ফ্রন্ট লিখে একটা ব্যাক লিখলেও কোনো সমস্যা নেই তবে আমরা কাজের জন্য অনেক সময় কি করি ডান সাইডে ফ্রন্ট রাখি আর এই সাইডে কি ব্যাক রাখি ওকে তাহলে আমাদের কিন্তু আমরা একটা পেপার সাইজ পেয়ে গেলাম যেটা হচ্ছে কি বিজনেস কার্ডের জন্য যার ব্লিড এবং কি আছে ক্রিম এবং ব্লিড আছে তাই তো কিন্তু আমাদের সেল জোনটা কি এখন আছে মার্জিন ট্রেডিং করে তাহলে মার্জিন কিভাবে ব্যবহার করব এটার জন্য আমার এখানে একটা শেপ নিতে হবে কি নিতে হবে তাহলে শেপটা নিব কিভাবে আমি যদি মনে করি যে স্যার এখান থেকে এই পুরো ড্র করে নিব মানে এই পুরো আমার ট্রিম লাইন জুড়ে কি জুড়ে এটাও নিতে পারি কিন্তু আসলে ড্র করলে হয় কি আমাদের সাইজটা কিভাবে হতে পারে না আমরা তো অলরেডি ট্রিম লাইনের ট্রিম বা আমাদের আর্টবোর্ডের সাইজ আমরা জানি না আর্টবোর্ডের সাইজ কত ইঞ্চি না পিক্সেল তাহলে আমরা এখান থেকে শেপ টুলটা নিলাম নেওয়ার পরে কি করতেছি একটা ক্লিক অটোমেটিক্যালি 3.5 আর 2 চলে আসছে যদি না আসে তাহলে আমরা কি করব মুছে লিখে দিব দিয়ে হচ্ছে ওকে তে ক্লিক করব এখন ক্লিক করার পর এটাকে আপনার কোথায় বসাইতে হবে মিডিল কোথায় বসাইতে হবে তার জন্য আমি মুভ টুলে চলে গেলাম কোথায় যাচ্ছি এটাকে এখান থেকে মানে মুভ না সরি সিলেকশন এটাকে মিডিল বরাবর নিয়ে আসলাম এখন আমি হাতে যদি মিডিলে আনি তাহলে দেখেন এগুলো আমার মিডিলটা নাও হতে পারে নাকি অটোমেটিক্যালি মিডিল আলাদা কিছু অপশন আছে এখন আমরা সবাই অ্যালাইনমেন্ট চিনি লেফট রাইট সেন্টার এখন আমরা শুধুমাত্র চিনি পেজের লেফট রাইট সেন্টার এটা হরিজন্টাল পাশাপাশি মানে টপ মিডল বটম টপ মিডল বটম তার মানে হচ্ছে কি যখন আপনি হরিজন্টালি বলতেছেন তার মানে কি লেফট রাইট সেন্টার তিনটা অপশন আছে না সেম ভাবে আপনি যখন উপর নিচে করবেন তখন কি টপ মিডল বটম এখন দেখেন আমি কোন শেপটা কি ধরে আছি এখন এই শেপটা পেজের এখানে আছে কোনো সমস্যা নেই আমি এখন আছি কোন পেজে অ্যাক্টিভ এর এক্ষেত্রে একটা শর্ত আছে আপনি যে পেজটা অ্যাক্টিভ আছে অ্যালাইনমেন্ট হবে কি জুড়ে সেই পেজকে ধরে কারণ এখানে পেজ কয়টা দুইটা এখন আপনি বুঝবেন কেমনে যে আপনি কোন পেজে আছেন দেখেন এই পেজের সাইডে কালো একটা দাগ দেখা দেখছেন যখন এটাতে ক্লিক করতেছেন তার মানে কি কালো দাগ এই পেজে দেখাচ্ছে তার মানে আমি প্রথমে এইটাকে সাজাবো নাকি তাহলে এটাকে সিলেক্ট করলাম এখানে কালো দাগ দেখাচ্ছে না এখন শেপটা আমার যেখানেই থাকো
পাশাপাশি কাকে সিলেক্ট করলাম শেপে ক্লিক করার সাথে সাথে আমার বটম বার দেখেন একটা অপশন চলে আসছে যেটা হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট হরিজন্টালি অ্যালাইন সেন্টার হরিজন্টাল অ্যালাইন রাইট তার মানে এই যে আমি যেটা বললাম লেফট সেন্টার রাইট এরপর হচ্ছে দেখেন তো ভার্টিক্যালি টপ ভার্টিক্যালি মিডিয়াম সেন্টার এখন যদি আমার এখানে শেপটা অনেক বড় নাকি তাহলে এই জিনিসটাকে ছোট একটা শেপ দিয়ে বুঝে নিই তাহলে ছোট একটা শেপ ড্র করলাম না এখন এখানে যদি আমি এই শেপটা ধরা অবস্থায় কি করি হরিজন্টালি লেফট করি আমার এখানে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই লাল করে আচ্ছা এই শেপটাকে ধরলাম আর্টবোর্ডটাকে কি সিলেক্ট করলাম দেন আমি যদি হরিজন্টালি কি করি লেফট করি তাহলে দেখেন আমার এটা কি এই পেজে হরিজন্টালি লেফটের দিকে আসছে না উপরে উঠছে যখন আমি টপে নিচ্ছি তখন কোথায় যাবে ইন্টারসেক্ট যখন ডাউনে নিচ্ছি তার মানে কি যখন সেন্টারে নিচ্ছি তখন কি কোন দিক দিয়ে সেন্টারে গেছে লেফট সেন্টার না ভার্টিক্যালি গেছে নাকি লেফট আগে থেকে আমি করে দিয়েছিলাম তাহলে এখানে দুইটা অংশ একটা হচ্ছে কি হরিজন্টালি এবং এখন আপনার এটা যদি বাহিরে থাকে খেয়াল করেন আমার এখন যদি বাহিরে থাকে এটা তার মানে আমি যদি এখন শুধুমাত্র ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করি তার মানে দেখেন মিডলে উঠতেছে ডাউনে যাচ্ছে আবার কি টপে যাচ্ছে কিন্তু এই টপটা কোন এরিয়া ধরে এই যে আর্টবোর্ড আছে এই সিলেকশন ধরে না কিন্তু আমার এখানে মাঝে কি আসতেছে কিন্তু তার মানে মাঝে নেওয়ার জন্য আমার কি হরিজন্টালি আবার কাজ করা লাগবে না কারণ আমার যেহেতু আমি টপ মিডল এদিক দিয়ে একদিক অ্যালাইন করতেছি কিন্তু আমি হরিজন্টালি কোনো কাজ আমার ডান থেকে বামে তখনই সরবে যখন আমি কি অ্যালাইনমেন্ট করব হরিজন্টালি কিন্তু যতক্ষণ আপনি ভার্টিক্যালি কাজ করবেন তখন কোন দিকে সরবে তার মানে পেজের নিচের দিকে আছে অতিরিক্ত নিচে আছে এখন যদি সেন্টারে দেন তার মানে কি হবে ভার্টিক্যালি সেন্টারে যাবে কিন্তু হরিজন্টালি তো যাবে না তাহলে আবার যদি হরিজন্টালি সেন্টারে ক্লিক করেন তার মানে এখানে অ্যালাইনমেন্ট কয়ভাবে অ্যাপ্লাই হবে দুই ভাবে একটা হচ্ছে হরিজন্টালি একটা ভার্টিক্যালি কারণ আপনার শেপটা যদি বাইরে থাকে তাহলে আপনার প্রয়োজন মতো হরিজন্টালি ভার্টিক্যালি দুইটাই করে নিতে হবে এখন আপনি যদি লেফটে দেন এখন তো ভিতরে আছে এখন তো আর মনে করেন যে ভিতরে কি করবে ঘোরাঘুরি করবে না কিন্তু এরিয়াটা আপনি যখন হরিজন্টালি করতেছেন তখন দেখেন ভার্টিক্যালি কোনো নাড়ানাড়ি হচ্ছে না আর যদি একটা রোলার নিই তাহলে আরো বুঝতে পারবেন কেন এখানে কিন্তু আমার ভার্টিক্যালি বিন্দু মাত্র কি হবে না না এটাকে ধরি ভার্টিক্যালি একটু পরিমাণে কি উঠতেছে আপনারা যদি এখানে পেজের বাইরেও থাকে তাও ভার্টিক্যালি উঠবে না বুঝতে পারছেন ক্লিয়ার সবাই তাহলে এখানে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো না তাহলে এখানে দেখেন আমার ম্যানুয়ালি টেনে আনা লাগবে না এখান থেকে ম্যানুয়ালি টেনে আনার কোনো প্রয়োজন হবে না শুধু এখানে সিলেক্ট করব কি করব হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার তাহলে সেন্টার কোথায় চলে আসছে মাঝখানে চলে আসছে না আমরা এখান থেকে কিটাকে বন্ধ করে দিই স্ট্রোকটাকে বন্ধ করে দিই ওকে আমাদের স্ট্রোকটা দরকার নেই কারণ স্ট্রোক যদি থাকে তখন আবার কি হবে আমাদের পেপার থেকে ওইটা তাহলে এখানে বুঝতে পারছেন একটা শেপ ড্র করলাম প্লাস হচ্ছে শেপটাকে আমার প্রয়োজন মতো আমার আর্টবোর্ডের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে চলে আসলাম না তাই আনার পরে এখন হচ্ছে কি এর থেকে আবার ছোট একটা শেপ বানাইতে হবে কি করতে হবে ছোট একটা শেপ তাহলে দুইটা শেপ দিলাম কিভাবে ওই দুইটা শেপ দিলাম একটা দিছি ওই যে মার্জিন দিব তার জন্য সেভ জোনের জন্য সেভ জোন দিতে হবে না আমরা কি পাইছি লিংক পাইছি আর ট্রেন লাইন পাইছি কিন্তু কোনো সেভ জোন পাই না এখন সেভ জোন নেওয়ার জন্য কি করলাম একটা শেপ দিলাম যে শেপের সাইজ কত মানে আমাদের 3.5 বলে না আমাদের আর্টবোর্ডের যে সাইজ সেম সাইজ কারণ পরবর্তীতে আপনার আর্টবোর্ড বড় হবে না যখন এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন তখন আর্টবোর্ড কি যখন ফ্লায়ার করবেন তখন আর্টবোর্ড কি বড় হবে এই যে নিয়মটা শিখাচ্ছি এটা শুধুমাত্র যে
আমাদের বিজনেস কার্ড হবে না এটা কি সব জায়গায়। তাহলে আপনার যে শেপটা নিলাম এটা সাইজ কি অনুযায়ী নিলাম আর্টবোর্ডের নাকি গ্রিডের সাইজ অনুযায়ী আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আর্টবোর্ডের সাইজ ছিল কত 3.5 আর হচ্ছে 2 তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম করার পরে আমরা চলে যাচ্ছি কোথায় স্যার আপনি বলে বলেন সে লাইক করতে হ্যাঁ এখন এই জন্য যাচ্ছি তাহলে আমার এখানে কি ছোট লাগবে না ছোট বানানোর জন্য আমরা কোথায় যাব শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব কোথায় অবজেক্ট মেনু তাহলে এখান থেকে পাথ কোথায় যাব এরপর হচ্ছে কি অফসেট পাথ এখন অফসেট পাথ যখনই আসছে এখন আমার এখানে দেখেন একটা ভ্যালু ইউজ করা আছে কত 0.2 ইঞ্চি তাহলে আমরা এখানে 0.2 ইঞ্চি যখনই দিচ্ছি তখন দেখেন আমার এখানে কি হচ্ছে ভিতরে বাইরের দিকে বড় হইছে না ভিতরটা অফ অন করি কোন দিকে বড় হইছে তাহলে আমি চাচ্ছি এখানে অ্যাপ্লাই করতে কত দিছিলাম এখানে আগে 0.125 এখন যদি আমরা এটাকে প্রিভিউ অফ অন করি কি হচ্ছে বাইরের দিকে যাচ্ছে না কিন্তু আমাদের নিতে হবে কোন দিকে ভিতরের দিকে ছোট করতে হবে তার মানে এখন আপনি মাইনাস ইউজ করুন এখন দেখেন কোন দিকে আসছে দেখা যায় জাস্ট প্রিভিউ অফ অন করলে এটা বোঝা যায় যে আপনার কোন এরিয়া বরাবর আসছে স্যার এটা স্টপ করলাম তাহলে এটা ভিতরে দিন আচ্ছা এটা তো আমরা কোনো শেপ পাই নাই এখন বিশেষ পাইছি এখন তো ওই যে আমার লাইন দেখে বুঝতেছে যে আমি যদি এই ভ্যালুটা অ্যাপ্লাই করি তাহলে আমি এরকম একটা শেপ পাবো এখন পাই নাই এখন যদি ওকে তে ক্লিক করি তাহলে পাবো ক্যান্সেলে ক্লিক করলে কি পাবো না ঠিক আছে মানে আমার যে বড় একটা শেপ ছিল সেটা থেকে আমরা কি বানাচ্ছি ছোট একটা শেপ বানাচ্ছি যেটা আমাদের অফসেট পাথ অপশন ব্যবহার করে ওকে এখন ওকেতে ক্লিক করলাম তাহলে আমি ভিতরের দিকে কি আমি যদি লেয়ারটা একটু অন করি খেয়াল করি আমার শেপ ছিল একটা এখন কয়টা হইছে একটা হচ্ছে চোখ অফ করি এটা হচ্ছে আমার কি উপরেরটা ছোট শেপ না আর এটা হচ্ছে কি বড় শেপ হচ্ছে রিলোভাবে নিছিলাম সেইটা নাকি তাহলে অফসেট পাথ ব্যবহার করলে আপনার শেপ কি হয় কপি হয় আর এখানে আমার ভিতরের যে শেপটা আছে এটাকে ধরলাম ধরে আমাদের এখানে জাস্ট রাইট মাউস ক্লিক করবেন করে এখান থেকে বানিয়ে দিবেন কি মেক গাইড আমরা এটা দেখেন এটা শেপ হবে দেখা যাচ্ছে না আশিক ভাইয়ের সব সময় দোষ নাকি? আচ্ছা এটা কি আছে এটা রিভিশন ডিভাইস শুধুমাত্র আসলে সোজা জিনিস নষ্ট করতে উঠতে পারে প্রচুর ডিভাইস স্যার